بسم الله الرحمن الرحيم আমাদের পৃথিবীর ইতিহাস বড় বড় বাহাদুর যোদ্ধাদের কাহিনীতে পরিপূর্ণ আছে। সময়ে সময়ে আমাদের এই পৃথিবীতে এমন অনেক সমস্ত যোদ্ধাদের জন্ম হয়েছিল যারা তাদের খুব সুন্দর রণনীতি, বুদ্ধিমত্তা এবং দক্ষতার দ্বারা একটি বৃহৎ শক্তিশালী সালতানাতের স্থাপনা করেছিলেন। শুধুমাত্র বড় বড় সালতানাতের স্থাপনাই করেননি, বরং সেগুলোকে এতটাই বেশি মজবুত এবং শক্তিশালী করে রেখেছিলেন যেগুলোর উপরে তার বংশধররা কয়েকশো সাল পর্যন্ত রাজত্ব করেছিল। কিন্তু একটি কথা প্রচলিত আছে যে মানুষের ভাগ্যের চাকা সবসময় ঘুরতেই থাকে। আমাদের মধ্যে কোনো মানুষই বলতে পারবে না যে শেষ পর্যন্ত আসছে সময়ে তার ভাগ্যে কি ঘটতে চলেছে। আর ঠিক এমনই অবস্থা ইতিহাসের সেই বিখ্যাত বাহাদুর যোদ্ধাদের সঙ্গে হয়েছিল। কেননা এই যোদ্ধারা বড় বড় শক্তিশালী সালতানাতকে প্রতিষ্ঠিত করার পর এই পৃথিবী ছেড়ে চলে তো গিয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে অন্যান্য জিনিসের মতোই তাদের সালতানাতগুলো একেবারে ধ্বংস হয়ে থেকে গিয়েছিল। আর আজকের বর্তমান সময়ে তাদের সালতানাতের বর্ণনা শুধুমাত্র ইতিহাসের কিতাবের মধ্যেই সীমিত হয়ে থেকে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু ঐতিহাসিক বিখ্যাত বাহাদুর যোদ্ধাদের সন্তানদের সম্বন্ধে কথা বলবো। মানে আমরা জানবো যে পৃথিবীতে বৃহত্তর শক্তিশালী সালতানাতের স্থাপনাকারী সুলতান এবং বাদশাদের সন্তানরা আজ বর্তমান সময়ে কোথায় আছে, আর যেখানে উপস্থিত আছে তো সেখানে কেমন অবস্থায় তারা তাদের জীবন অতিবাহিত করছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। সর্বপ্রথম আমরা জেনে নেব আর্তুরুল গাজীর সম্বন্ধে। মানে শেষ পর্যন্ত আর্তুরুল গাজীর বংশধররা আজকের বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীতে কোথায় এবং কেমন অবস্থায় আছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনি সেই আর্তুরুল গাজী যার পুত্র ওসমান গাজী আমাদের এই পৃথিবীতে একটি বৃহত্তম শক্তিশালী সালতানাতের স্থাপনা করেছিলেন। একটি এমন শক্তিশালী সালতানাত যেটা আমাদের এই পৃথিবীতে মোটামুটি 600 বছরের থেকেও বেশি সময় পর্যন্ত রাজত্ব করেছিল। আর এই সালতানাতকে ইতিহাসের পাতাতে সালতানাতে ওসমানিয়ার নাম অনুসারে জানা হয়ে থাকে। আর্তুরুল গাজীর বর্তমান সময়ের বংশধরের নাম দুন্দার আলী ওসমান এবং হারুন ওসমান। এই দুজনেই আপন ভাই এবং সম্পর্কতে সালতানাতে ওসমানিয়ার শেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ শানির ছেলের নাতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এদের দুজনের মধ্যে একজন যে বড় ভাই ছিল মানে দুন্দার আলী ওসমান, তার এই 2021 মৃত্যু হয়েছে। আর যেই কারণে তার ছোট ভাই মানে হারুন ওসমানকে সালতানাতে ওসমানিয়ার নতুন খলিফা নির্বাচন করা হয়েছে। তো চলুন কিছু কথা দুন্দার আলী ওসমানের জীবনের সম্বন্ধে জেনে নিই। 1923 সালে যখন সালতানাতে ওসমানিয়াকে সমাপ্ত করা হয়েছিল তখন সালতানাতে ওসমানিয়ার সমস্ত বংশধরদেরকে তাদের নিজের দেশ তুর্কি থেকে বের করে দেওয়া হয়েছিল, যাতে করে কোনো রকম ভাবে যেন তুর্কিতে বসবাসকারী সাধারণ মানুষেরা সালতানাতে ওসমানিয়ার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে তাদের সাথে খাড়া হয়ে দাঁড়িয়ে না যেতে পারে। শুধুমাত্র এতটুকুই নয়, মডার্ন তুর্কির শাসক মোস্তফা কামাল আতাতুর্ক সম্পূর্ণ শাহী বংশকে টুকরো টুকরো অংশে বিভক্ত করে রেখে দিয়েছিল। মানে শাহী বংশের কিছু মানুষকে যদি ফ্রান্সে পাঠিয়েছিল, তো কিছু মানুষকে আবার মিশরে, তো কিছু মানুষকে আবার সিরিয়াতে। আর এমনভাবে টুকরো টুকরোতে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এবার সম্পূর্ণ ওসমানিয়া বংশধররাই দুর্বল হয়ে পড়েছিল। আর যেই কারণে এদের মধ্যে আবার অনেক সমস্ত মানুষের ঘরে দারিদ্রতাও নেমে এসেছিল। আর তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আবার সেই দারিদ্রতার জীবনকেই কবুল করতে বাধ্য হয়েছিল। এমন ওই মুশকিল ভরা সময়ে সিরিয়ার দামেস্ক শহরে 1935 খ্রিস্টাব্দে দুন্দার আলী ওসমানের জন্ম হয়েছিল। এর বাবার নাম ছিল শেহজাদা মেহমেদ আব্দুল করিম। এর বাবার সম্বন্ধে বলা হয় যে তিনি সালতানাতে ওসমানিয়ার ভেঙে যাওয়ার পর পুনরায় আরেকবার সালতানাতে ওসমানিয়াকে কায়েম করার প্রাণপণ প্রচেষ্টা করেছিলেন। আর এই চেষ্টার কারণেই 1935 খ্রিস্টাব্দে শুধুমাত্র 29 বছর বয়সেই তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। যে সময় তার মৃত্যু হয়েছিল সেই সময় দুন্দার আলী ওসমান খুবই ছোট ছিল। মানে দুন্দার আলী ওসমানের মাথা থেকে তার বাবার ছায়া বাচ্চা অবস্থাতে সরে গিয়েছিল। দুন্দার আলী ওসমানকে নিজের বংশের মধ্যে একজন খুবই শিক্ষিত এবং দক্ষ মস্তিষ্কের ব্যক্তি মনে করা হতো। 1974 খ্রিস্টাব্দে যখন তুর্কি গভর্নমেন্টের পক্ষ থেকে সালতানাতে ওসমানিয়ার মানুষদেরকে পুনরায় তুর্কিতে আসার অনুমতি দেওয়া হয়েছিল, তো সেই কারণে এই পৃথিবীর সমস্ত মানুষ যারা সালতানাতে ওসমানিয়ার সঙ্গে সম্পর্ক রাখত তারা তুর্কি দেশে পৌঁছে গিয়েছিল। কিন্তু দুন্দার আলী ওসমান তুর্কিতে আর আসেনি, আর তিনি তার বাকি জীবনটা সিরিয়ার দামেস্ক শহরেই অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু 2011 খ্রিস্টাব্দে যখন সিরিয়াতে সিভিল ওয়ার খুবই উচ্চ পর্যায়ে ছিল, মানে সিরিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো হঠাৎ করে সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ পেপারে এমন খবর ছড়িয়ে পড়তে থাকলো যে সালতানাতে ওসমানিয়ার ওয়ারিশ দুন্দার আলী ওসমান সিরিয়ার এই ভয়াবহ অবস্থাতে ফেঁসে গিয়েছে আর তার জীবন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে। আর এমন খবর ছড়িয়ে পড়তে তুর্কি দেশের মধ্যে একটি হলকম্পের মতো পরিবেশের সৃষ্টি হয়ে গেল। আর যে কারণে তুর্কির রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোগান খুব তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নিলেন যে সিরিয়া থেকে তাকে যেন যে কোনো প্রকারে বের করে নিয়ে আসা হোক। আর তখন থেকে দুন্দার আলী ওসমান তুর্কিতেই বসবাস করতে শুরু করলো। দুন্দার আলী ওসমানকে 2017তেই ওসমানিয়াদের সর্দার বানানো হয়েছিল। এবার আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মস্তিষ্কে এমন প্রশ্ন অবশ্যই আসবে যে
যখন সালতানাতে ওসমানিয়া 1922-এ সমাপ্ত হয়ে গিয়েছিল, তাহলে আজকের বর্তমান সময়ে কিভাবে ওসমানিয়াদের সর্দার উপস্থিত থাকতে পারে? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে 1922 খ্রিস্টাব্দে সালতানাতে ওসমানিয়া সমাপ্ত হওয়ার পর ভালোই সম্পূর্ণ ওসমানিয়া বংশধরেরা টুকরো টুকরো অংশতে বিভক্ত হয়ে পড়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত মানুষজনেরা নিজের বাপ দাদাদের রীতি রেওয়াজকে সমাপ্ত করেনি। আর যেই কারণে এই মানুষেরা আজও নিজের বংশধরদের মধ্যে সবচেয়ে বুজুর্গ ব্যক্তিকেই নিজেদের সর্দার নির্বাচন করে থাকেন। আর সেই কারণে দুন্দার আলী ওসমানকে 2017-তে সেই সময়ে সালতানাতে ওসমানিয়ার নতুন সর্দার বানানো হয়েছিল, যেই সময়ে পুরানো সর্দারের মৃত্যু হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে ওসমানিয়া সালতানাতের শেষ সবচেয়ে শক্তিশালী সুলতান আব্দুল্লাহ হামিদ শানি দুন্দার আলী ওসমানের প্রপিতামহ ছিলেন। এছাড়াও যদি আপনি আর্তুরুল গাজী এবং ওসমান গাজীর সঙ্গে মিলাতে চান, তাহলে দুন্দার আলী ওসমান গাজীর থেকে 45তম বংশধর এবং আর্তুরুল গাজীর 46তম বংশধর। এবার আমরা জানবো হিন্দুস্তানের সবচেয়ে শক্তিশালী সালতানাত মানে মুঘল সালতানাতের সম্বন্ধে। শেষ পর্যন্ত মুঘল বাদশাদের বংশধরেরা আজকের বর্তমান সময়ে আমাদের এই পৃথিবীর কোন অংশে আছে আর কোথায় আছে? আপনাদেরকে জানিয়ে রাখি যে খাজা হাসান নিজামী তার নিজের কিতাব বেগমাতকে আশুতে 1857-র মুঘলদের সেই দুর্দশাপূর্ণ কাহিনীকে বর্ণনা করেছেন, যখন মুঘল সালতানাত সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গিয়েছিল আর মোটামুটি সম্পূর্ণ ভারতবর্ষতেই ইংরেজদের রাজত্ব হয়ে গিয়েছিল। তখন সর্বপ্রথম তারা বাহাদুর শাহ জাফর এবং তার সমস্ত সন্তানদেরকে দিল্লির লাল কেল্লাতে বন্দী করে রেখেছিল। বাহাদুর শাহ জাফর এবং তার সকল বংশধরদেরকে বন্দী করার কয়েকদিনের মধ্যেই ইংরেজরা বাহাদুর শাহ জাফরের 21 জন পুত্রের মধ্যে 18 জন পুত্রকে ভীষণ ভয়ঙ্করভাবে হত্যা করে দেয়। ইংরেজদের এই ধরনের জুলুম অত্যাচারের হাত থেকে বাহাদুর শাহ জাফরের শুধুমাত্র 3 জন পুত্রই রেহাই পেয়েছিল। তাদের মধ্যে একজনের নাম মির্জা জবান বক্স, দ্বিতীয় জনের নাম মির্জা শাহ আব্বাস এবং তৃতীয় জনের নাম ছিল কিসমত বেগ। আর এই 3 জনে বাহাদুর শাহ জাফর মানে মুঘল বংশধরদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বাহাদুর শাহ জাফরের হত্যা করা 18 জন পুত্রের মধ্যে 3 পুত্রের মাথাকে গর্দান থেকে আলাদা করে দিল্লির খনি দরজাতে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে করে এই মাথাগুলোকে দেখে ভারতবর্ষে বসবাসকারী কোনো মানুষই ইংরেজদের বিরুদ্ধে চক্রান্ত যেন না করতে সাহস পায়। যখন এত ভয়ঙ্করতম কাণ্ডতম ইংরেজদের মন ভরল না, তখন সেই মানুষগুলো এই 80 বছরের বৃদ্ধ সুলতান মানে বাহাদুর শাহ জাফরের উপর মোকদ্দমা চালানো শুরু করলো। দিল্লির লালকেল্লাতে 44 দিন পর্যন্ত এই মোকদ্দমা চলতেই থাকলো। আর এই মোকদ্দমার সর্বশেষ রায় অনুসারে বাহাদুর শাহ জাফরের সকল বংশধরদেরকে এই হিন্দুস্তান থেকে বের করে দেওয়া হলো। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের একজন স্ত্রী ছিল, যার নাম ছিল জিনাত মাহেল, আর এর 2 পুত্রও ছিল, যার মধ্যে একজনের নাম ছিল মির্জা জবান বক্স আর দ্বিতীয় জনের নাম ছিল শাহ আব্বাস। আর এদেরকেও তাদের সঙ্গে হিন্দুস্তানের বাইরে বের করে দেওয়া হলো। হিন্দুস্তান থেকে বাইরে বের করে দেওয়ার পর বাহাদুর শাহ জাফর তার বাকি জীবনটা নিজের পুত্র এবং স্ত্রীর সঙ্গে বার্মা মানে মায়ানমারে কাটিয়েছিলেন। বাহাদুর শাহ জাফরের জীবনের এই মুহূর্তগুলো ভীষণ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল। বাহাদুর শাহ জাফর এতটাই গরিব হয়ে গিয়েছিলেন যে তার কাছে খাবার খাওয়ার পর্যন্ত কোনো পয়সা ছিল না। আর এমনই অবস্থাতে মুঘল সালতানাতের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের 1862-তে মায়ানমারের রেঙ্গুনে মৃত্যু হয়ে যায়। বাহাদুর শাহ জাফরের মৃত্যুর আগে শেষ একটি পঙ্ক্তি, কিতনা হ্যাঁ বদনসিব জাফর দাফন কে লিয়ে 2 গজ জমিন ভি না মিলি কোই ইয়ার মে। বাহাদুর শাহ জাফরের মৃত্যুর পর ইংরেজরা বাহাদুর শাহ জাফরের 2 পুত্র মানে মির্জা জবান বক্স এবং মির্জা আব্বাসকে শুধুমাত্র এই শর্তেই বাঁচিয়ে রেখেছিল যে তারা কোনো সময়ই হিন্দুস্তানে আসবে না। আর শেষমেশ বাহাদুর শাহ জাফরের 2 পুত্র ইংরেজদের এমন আদেশ মেনেও নিয়েছিল, কেননা ইংরেজরা বুঝতে পেরেছিল যে যদি বাহাদুর শাহ জাফরের এই 2 পুত্র হিন্দুস্তানে প্রবেশ করে, তাহলে মুঘল সালতানাতের শেষ সুলতান বাহাদুর শাহ জাফরের পুত্র হওয়ার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আর এমনই ভয়ের কারণে বাহাদুর শাহ জাফরের এই 2 পুত্রকে ইংরেজরা কখনোই হিন্দুস্তানের ভিতরে প্রবেশ করতে দেয়নি। আর এই 2 পুত্র নিজের সম্পূর্ণ জীবন বার্মা মানে মায়ানমারেই কাটিয়ে দিয়েছিল। ইতিহাসের পাতাকে উল্টালে এটি জানতে পারা যায় যে বাহাদুর শাহ জাফরের এই 2 পুত্রের মধ্যে একটি পুত্র শাহ আব্বাস রেঙ্গুনে বিবাহ করে নেয়, আর তার অনেক পুত্রও হয়েছিল। বর্তমান সময়ে সেই সমস্ত সন্তানরা দারিদ্র্যের কারণে ভীষণ দুঃখের জীবন যাপন করে চলেছে। আপনার এটি যেন হয়তো আশ্চর্য মনে হবে যে শাহ আব্বাসীর বংশধরেরা এতটা বেশি গরিব হয়ে গিয়েছে, বর্তমান সময়ে তারা রেঙ্গুনের একটি বস্তির ঝুপড়িতে বসবাস করতে বাধ্য হয়েছে। এদিকে আবার বাহাদুর শাহ জাফরের দ্বিতীয় পুত্র মানে মির্জা জবান বক্সের শুধুমাত্র একটি পুত্রই ছিল, আর যার নাম ছিল মির্জা জামশেদ বক্স, আর যে মির্জা জবান বক্সের স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেয়। 1884-তে হার্টের রোগের কারণে বাহাদুর শাহ জাফরের প্রথম পুত্র মানে মির্জা জবান বক্সের মৃত্যু হয়ে যায়, আর এর কিছুদিনের মধ্যেই মির্জা জবান বক্সের স্ত্রী মানে জামানি বেগমেরও মৃত্যু হয়ে যায়। এবার মির্জা জবান বক্সের পুত্র মানে বাহাদুর শাহ জাফরের নাতি একলাই পড়ে গেল। মির্জা জামশেদ বক্স নিজের বাবা মির্জা জবান বক্স এবং মা জামানি বেগমের মৃত্যুর পর
হিন্দুস্থানে ফিরে এসেছিল, কেননা সেই সময় হিন্দুস্তানের অবস্থা সামান্য হলে উন্নত হয়ে গিয়েছিল। মির্জা জামশেদ বক্স ভারতবর্ষে এসে নাদরা বেগম নামের একটি মহিলাকে বিবাহ করেন, আর যেখান থেকে তার শুধুমাত্র একটি পুত্রের জন্ম হয়েছিল, আর যাকে ইতিহাসের তারিখের পাতাতে মির্জা বেদার বক্সের নামে সম্বোধিত করা হয়েছে। মির্জা বেদার বক্স খুবই কম বয়সেরই ছিল, আর তখনই তার মাথা থেকে বাবা মায়ের ছায়া সরে গেল, মানে সেও অনাথ হয়ে গিয়েছিল। নিজের বাবা মায়ের মৃত্যু হয়ে যাওয়ার পর মির্জা বেদার বক্স কোনো মতে একটি ছোটখাটো কাজ করে নিজের জীবনযাপন করতে শুরু করলেন। কিন্তু এতদিন পর্যন্ত তিনি তার পরিচয় লুকিয়ে রেখেছিলেন, মানে কেউ জানতেই পারেনি যে তিনি মুঘল সালতানাতের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধরের মধ্যে ছিলেন। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মির্জা বেদার বক্সের সম্বন্ধে মানুষ যখন জানতে পারলো, তো তখন মানুষজন সরকারের কাছে আবেদন করলো যে বাহাদুর শাহ জাফরের সম্মানের খাতিরে তাকে পেনশন দেওয়া হোক, আর যেটিকে সরকার মঞ্জুরও করে নিয়েছিল। মানে এরপর বাহাদুর শাহ জাফরের নাতির পুত্রকে ভারত সরকারের পক্ষ থেকে পেনশন দেওয়া শুরু হলো। 1950 সালে মির্জা বেদার বক্স সুলতানা বেগম নামের একটি মহিলাকে বিবাহ করেন। সুলতানা বেগমের সঙ্গে মির্জা বেদার বক্সের 6টি সন্তান হয়েছিল, আর যার মধ্যে 5টি কন্যা এবং একটি পুত্র ছিল। এবার মির্জা বেদার বক্স যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ভারত সরকার তাকে প্রত্যেক মাসে কিছু টাকা পেনশন দিয়ে থাকতো। কিন্তু যখন 1980-তে মির্জা বেদার বক্সের মৃত্যু হয়ে গেল, তো তখন ভারত সরকারের পক্ষ থেকে তার স্ত্রী আর বাচ্চাদেরকে পেনশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আর পেনশন বন্ধ হয়ে যাওয়ার কারণে বেদার বক্সের ফ্যামিলির অবস্থাও খারাপ হয়ে যায়। দিন প্রতিদিন দারিদ্রতা আরও বেড়েই চলেছিল। যখন অবস্থা ভীষণই খারাপ হয়ে গেল, তখন মির্জা বেদার বক্সের স্ত্রী মানে সুলতানা বেগম কলকাতার একটি লোকাল এলাকায় একটি ছোট্ট চায়ের দোকান খুলে নেয়, আর যেখান থেকে তিনি তার সংসারকে কোনো রকম ভাবে চালাতে পারতেন। সুলতানা বেগমকে মুঘল সাম্রাজ্যের বংশধরদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটি ঘরও দেওয়া হয়েছিল। কিন্তু পরে সুলতানা বেগম কয়েকটি ইন্টারভিউসে বলেছিলেন যে সেই ঘরটিকেও তার সঙ্গে কেড়ে নেওয়া হয়। কোনো এক সময় সমগ্র ভারতবর্ষে রাজত্ব করা মুঘল সাম্রাজ্যের এই বংশধরেরা কলকাতার একটি ছোট্ট কাঁচা বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। এবার কথা বলছি টিপু সুলতানের সম্বন্ধে। মহীশূরের সিংহ টিপু সুলতানকে তো কে না জানেন, কেননা মহীশূরের সিংহের কাহিনী সম্পূর্ণ পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। ভাগ্যের চাকা কত দ্রুত গতিতে পরিবর্তন হয়ে যায় দেখুন। আজ টিপু সুলতানের মতো শক্তিশালী সুলতানের বংশধরেরাও বর্তমানে দারিদ্র্যময় জীবন অতিবাহিত করতে বাধ্য হয়েছে। এমনিতে তো টিপু সুলতানের 12 ছেলের মধ্যে 7টি পুত্র এমন যাদের কোনো ওয়ারিশই আজকের বর্তমান পৃথিবীতে বেঁচে নেই। আর বেঁচে থাকা 5 পুত্রের মধ্যে শুধুমাত্র 2 জন পুত্র মানে গোলাম মোহাম্মদ এবং মনিরুদ্দিনের সন্তানদের রেকর্ড ইতিহাসের পাতাতে আছে। আর সেখান থেকে এটি জানতে পারা যায় যে এই দুজনের সন্তানরা হিন্দুস্তানের মধ্যেই খুব গরিবী জীবন অতিবাহিত করছে। কেউ ছোট ছোট দোকান চালাচ্ছে, তো কেউ আবার 2 টুকরো রুটির জন্য শ্রমিকের কাজ করছে। আবার আশ্চর্য কথা এটিও যে টিপু সুলতানের কিছু বংশধর এমন আছেন যারা আজকে রিক্সা চালিয়েও দিন অতিবাহিত করছে। কিন্তু তার বাপ দাদাদের রেখে যাওয়া সেই সম্পত্তি, সেই উঁচু ইমারতগুলো ফাঁকায় পড়ে রয়েছে। কেউ থাকে না, আর কাউকে থাকতেও দেওয়া হয় না। এই ঘটনাগুলি দেখে শেষ পর্যন্ত এটি বলা যায় যে আমরা কিছু জিনিস দেখেও শিখতে পারি, আবার কিছু জিনিস পড়েও শিখতে পারি। এই ছোট্ট জীবন যেন কখনোই অহংকার, দাম্ভিকতা এবং দুর্বলদের উপর জুলুমেই না কেটে যায়, কেননা সময় চলমান, সে থেমে থাকে না। আজ আছে, কাল না থাকতেও পারে। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্ত।